আরেকটা হলো মিথ্যাকে প্রতিষ্ঠিত করা, দুইভাবে বিকৃত করা। অনেকগুলি কথা আপনি বলেছেন। আসলে আজকে বাংলাদেশের 40 বছর পরে এদেশের গত 40 বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা ছাড়া আর কেউ বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য কোনো অবদান রেখেছে এই কথাটা স্বীকার করতে চান না। এখানে হলো মূল বিষয়টা। এটা হলে তারা মনে করেন তাদের কৃতিত্ব কমে যায়, তারা ছোট হয়ে যান। আসলে জিনিসটা এইভাবে নয়। আমি সেই জিনিসটা বলছি, বাঙালি জাতির স্বাধিকারকে স্বাধীনতায় রূপান্তরিত করার জন্য বা উজ্জীবিত করার জন্য পৃথিবীর বা বাংলাদেশের কেউ যখন চিন্তা করেননি, যে মানুষটার নাম আজ পর্যন্ত ইতিহাসে বই পুস্তকে বা সরকারে যারা ক্ষমতায় বা ক্ষমতার সাড্ডা ভোগ করছেন, এরা সে মানুষটার নাম মুখে আনছে না। আমরা দুজন এখানে উপস্থিত, আমরা দুইজনের নিউক্লিয়াসের সদস্য ছিলাম। সেটা হলো যখন কেউ চিন্তা করেনি স্বাধীন বাংলাদেশ জাতি রাষ্ট্র বলে একটা জিনিস করবেন, সেই মুহূর্তে 1962 সনে আর 50 সনের সামরিক শাসনের পরে এইটা হলো সিরাজুল আলম খান, যিনি এই নিউক্লিয়াসের অন্যতম উদ্যোক্তা। তার সাথে ছিলেন আব্দুর রাজ্জাক ভাই এবং প্রয়াত আমাদের বন্ধু কাজী আরিফ আহমেদ। এই তিনজন শুরু করেন যে পশ্চিম পাকিস্তানিদের সাথে আর থাকা যাবে না এবং ওদের সাথে থেকে আমাদের বাঙালিদের অধিকার আদায় করা যাবে না। 2 নম্বর যে জন্য আমি বলতে চাই, এর আগেও একটি নিউক্লিয়াসের কথা অন্য অনেকে বলবার চেষ্টা করে, এই নিউক্লিয়াস টাইপ আমার জানা নেই, কাজী জাফর আমার জানা নেই, মুবাইদুর রহমান, তারা একসময় আমার জানা নেই। সেটা হলো যে বিপ্লবী ছাত্র ইউনিয়ন, বাংলা ছাত্র ইউনিয়ন বা মৌলানা ভাসানী হুজুর বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু 62 সনের নিউক্লিয়াস যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের 2টি ধারা, একটা হলো প্রকাশিতটার নেতা হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর উনি যদি স্থপতি হন তাহলে এই মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামে রূপকার হলেন সিরাজুল আলম খান। স্বাধীন বাংলাদেশ এই শব্দটা আওয়ামী লীগের কোন বই পুস্তকে কোথাও কি স্বাধীন বাংলাদেশ নামে বা স্বাধীন নামে কোন শব্দ আছে? আজও দেখাতে পারবেন ওনারা। এখানে 2টি জিনিস, একটা হলো আত্মরক্ষার জন্য প্রতিরোধ আন্দোলন। 25শে মার্চ রাত্রে পাকিস্তানিদের ক্র্যাকডাউন হওয়ার পরে আমাদের আত্মরক্ষার জন্য আমরা তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য। আরেকটা হলো আমরা পাকিস্তানিদেরকে আক্রমণ করব, তাদেরকে যুদ্ধ করব, তাদের সাথে লড়াই করব। আমরা উদ্যোক্তা যুদ্ধের, সেটা কি বিপ্লবের, স্বাধীনতা সংগ্রামের, 2টা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আঘাতপ্রাপ্ত বা আক্রান্ত হওয়ার পরে প্রতিহত করা এক জিনিস, আরটা হলো আমি নিচে পরিকল্পিতভাবে একটা দেশকে স্বাধীন করে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। যেটা হলো নিউক্লিয়াসের কাজ, যেটা সাধারণ সিরাজ, আমি যুক্ত ছিলাম সিরাজ আলম খানের সাথে। কারা পরবর্তী পর্যায়ে, মানে আপনারা যখন যুক্ত হচ্ছেন তখন এই নিউক্লিয়াসের ফরমেশনটা শেষ পর্যন্ত কি ছিল? এই নিউক্লিয়াসের ফরমেশনটা 69 সনের পূর্ব পর্যন্ত, সনের পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন না। এইটার মধ্যে ছিলেন মূল উদ্যোক্তা হলেন সিরাজুল আলম খান, এর আর্কিটেক্ট, এর ফিলোসফার, এর ডিজাইনার, এর আন্দোলনের পদ্ধতি কৌশল এ সমস্ত সিরাজুল আলম খানের, এবং তার সাথে ছিলেন আব্দুর রাজ্জাক এবং কাজী আরিফ আহমেদ। এরপরে ধরেন আমি, সাধারণ সিরাজ, আমরা যুক্ত হয়েছি 62 পর থেকে শুরু ধারাবাহিকতা। আরো অনেকে সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ, তখন তো ইউনিভার্সিটি লিমিটেড ছিল, যেই ছাত্রগুলা সাহসী ট্যালেন্ট, যেমন আফতাব, মানে অত্যন্ত বিচক্ষণ এবং পুলিশের সাথে কমবেট করতে পারে, মিছিল মিটিং করতে পারে, হরতালকারও অবরোধে সাহসের সাথে দাঁড়াতে পারে, সুবক্তা, বিভিন্ন কলেজের ভিপিজিএস, এরাই ছিল এর সদস্য। এবং এটা গোপন, মাটি ছুঁয়ে শপথ করতে হতো যে আমি সদস্য হয়েছি, আপনাকে বলবো না, যার সাধারণ তার। এবং আমাদেরকে একদিন রক্ত দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করতে হবে, এই হলো রুলটা। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জেনেছেন? উনি জেনেছেন 69 সালে। 69 সালের পূর্বে এটা উনি জানতেন না। তো এটিকে উনি কিভাবে, উনি কি কোনো স্বীকৃতি? উনাকে 69 সালে এইটা সিরাজুল আলম খান পরিষ্কারভাবে বলেছেন যে আমরা এরকম গোপন একটা কাজ করছি। উনি হয়তো অনুমান করতে পেরেছেন, কারণ 62 সনের পর থেকে স্ট্র্যাটেজি কতগুলি জায়গায়, সদরঘাটে, জিপিওতে, মেডিকেল কলেজের সামনে, এজি অফিসের সামনে, সচিবালয়ের সামনে বাঙালি রুখিয়া দাঁড়াও। তখন কিন্তু বীর বাঙালি আসেনি, বাঙালি রুখিয়া দাঁড়াও, এই পোস্টার দেখে শত শত মানুষ এই পোস্টার দেখার জন্য দাঁড়াতো। কি ব্যাপারটা কি? আগরতলা মামলার সময় আমি, শেখ শহীদ, ইকবাল হলের পানির ট্যাঙ্কির উপরে সাইক্লোস্টাইল করার জন্য হাতে লেখে 1 লাইন ও লিখছে, 1 লাইন আমি লিখেছি। তার কারণ যদি এসবি ধরা পড়তে পারে
যাতে মিলাতে না পারে। টাঙ্কির উপরে ওখানে আমরা লিখেছি আগরতলা মামলা সহ বাঙালি রুখিয়া দাঁড়াও, বীর বাঙালি রুখিয়া দাঁড়াও। এই যে কর্মকাণ্ডগুলা গোপনে, এবং আওয়ামী লীগের প্ল্যাটফর্মের সত্যসনে নির্বাচনে আমরা জনসভা বক্তা করবো না, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের জনসভা বক্তা করতে হবে। তার কারণ ওই শাহজাহান সিরাজ নিজেও বলেছে 6 দফা না 1 দফা। আমাদের স্লোগান ছিল 6 দফা নয় 1 দফা 1 দফা। আর আওয়ামী লীগেরা যদি তাদের মিটিং আমরা যেতাম, তারা বক্তা করতো 6 দফার পক্ষে। 6 দফা হলো সত্য, হলো স্বাধিকার। ছাত্রলীগের দুটি গ্রুপ ছিল, এই স্বাধীন বাংলার ছাত্র সংগ্রাম পরিষদ, যেটা এখানে দুটি ধারা ছিল। একটি হলো বিপ্লবের মাধ্যমে রক্ত দিয়ে জীবন দিয়ে লড়াই করে অস্ত্র ধরে দেশকে স্বাধীন করব, একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এই ধারায় ছিলাম আমি, শাহজাহান সিরাজ। আর বাকি যে দুইজন ছিল ওনারা ছিলেন আপ টু স্বাধিকার। ওনারা শব্দরা বলতেন স্বাধিকার। স্বাধিকার মানে স্বায়ত্তশাসন, অধিকার। তবে বাঙালির স্বার্থের কথা চিন্তা করতে, সেজন্য আমরা একসাথে আন্ডারস্ট্যান্ডিং এ কাজ করার চেষ্টা করেছি, যে সেই মুহূর্তে আমাদের জন্য যদি বিভেদ হয়ে যায় তাহলে মূল আন্দোলনটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের মধ্যে কিন্তু বিপ্লবের জন্য মানুষকে তৈরি করা, সংঘবদ্ধ করা বা একটি আনুষ্ঠানিক স্বীকৃতি, যেমন 70-এর নির্বাচনের প্রশ্নই যদি ধরি, তাহলে এই যে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জনগণের সমর্থন নিলেন, ম্যান্ডেট নিলেন, সেটি তো আন্দোলনকে বা মুক্তিযুদ্ধকে, সংগ্রামকে, ওনার নেতৃত্বকে অনেক শক্তিশালী করেছে। সেটি হলো জননেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন যদি আসমা উদ্দৌলা বা শাহজাহান সিরাজের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা হতো, তাহলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নেতা হিসেবে মানতাম কেন? আমরা জানি যে সাহসের সাথে এই কাজটা করার জন্য অনেকের কাছে যাওয়া হয়েছে বাংলাদেশে। মরহুম আতা রহমান সাহেব, মাওলানা ভাসানী, জেনারেল এমএজি ওসমানী, কেউ কিন্তু সাহসের সাথে এই কথাটা বলেননি যে হ্যাঁ তোমরা করো, আমি আছি। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে বলার পরে উনি বলেছিলেন সিরাজুল আলম খানকে, তোমরা পারবো তো? জি পারবো, আপনি দোয়া করলে পারবো, আচ্ছা ঠিক আছে এগিয়ে যাও। কিন্তু মনে রেখো, আমার ন্যাশনাল পলিটিক্সে, ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমার কাজটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার তো উনার অন্যদের সাথে আলাপ আলোচনার এই কাজটা যেন ক্ষতিগ্রস্ত হয়, আমরা আমাদের কাজ গোপনে আমরা করে যাব। যেটা আমি বলছিলাম, মুক্তিযুদ্ধের 25শে মার্চের পূর্বেই বিএলএফ হয়েছে। 25শে মার্চের পূর্বেই আমরা ট্রেনিং সেন্টার করেছি কলাতিয়াতে, গগনদের বাড়িতে। 25শে মার্চের পূর্বেই আমরা 1 মার্চের পরে আমরা লালমাটিয়ার ফিজিক্যাল ইনস্টিটিউটের গাদা বন্দুক এনে আর্টস ফ্যাকাল্টির ভিতরে মেয়েদের ট্রেনিং এবং বটতলায় মাঠের মধ্যে ছেলেদের ট্রেনিং আমরা শুরু করেছি। এখন ততক্ষণ পর্যন্ত মুজাফফর, ন্যাপ, কমিউনিস্ট পার্টি 7ই মার্চের বক্তৃতার আগ পর্যন্ত, ইভেন কি 10ই মার্চ পর্যন্ত আমাদের এই আন্দোলনকে সমর্থন করেননি। আওয়ামী লীগের দূরের কথা, অ্যাবডোতে আওয়ামী লীগের সকল নেতা যখন কারাগারে, 6 দফার আন্দোলনের এই আন্দোলনটাও সারা বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি আমরা, এবং ছাত্রলীগের যুব সমাজ এরা পৌঁছে দিয়েছে। আওয়ামী লীগের নেতৃত্ব সব কারাগারে। 69 সনে বঙ্গবন্ধু যখন আগরতলা মামলায় কারাগারে, তখন উনাকে কারাগার থেকে মুক্ত করা এবং এই আন্দোলনটাকে বেগবান করার জন্য সারা বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, কামা, তোমার কল কারখানায় পৌঁছে দেওয়ার জন্য এই কাজটাও করেছে নিউক্লিয়াস নেতৃত্ব, ছাত্র যুব সমাজ এই কাজটা করেছে। পৃথিবীর ইতিহাসে একটা দেশের স্বাধীনতা সংগ্রামের মূল মানে চালিকা শক্তি রাজনৈতিক নেতৃবৃন্দের পরিবর্তে ছাত্র যুব সমাজ সেই নেতৃত্বটাকে এগিয়ে নিয়ে গেছে। এই ইতিহাস পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। ছাত্র আন্দোলন হয়েছে জাপানে, কোরিয়াতে, অনেক জায়গায়। আসছি আমি আপনার কাছে, একটু শাহজাহান সিরাজের কাছে শুনি। আপনার কাছে কি মনে হয়, এই যে বিতর্ক শেষ হচ্ছে না, বরং বিতর্ক দিনে দিনে বাড়ছে? আমি একটু ভিন্ন আঙ্গিকে কথাটাই, রব্বাই মোটামুটি যে কথাটা বলেছেন আমি মনে করি এগুলি সঠিক কথা। আসলে স্বাধীনতার পর থেকে 40টা বছর আমরা কি দেখলাম, মানে যিনি যখন ক্ষমতায় আসতেছে স্বাধীনতা তার সম্পত্তি, একদল ক্ষমতায় আসে তারা বলে তার সম্পত্তি, না অন্য কোনো ভূমিকাই নাই। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আবার সেই ভূমিকা প্রয়োজন বোধে দেখায় বলে, কিন্তু সেটাও আবার পরের বছর ঠিক থাকে না। তো এইটা তো দেখতেছি আমরা স্বাধীনতার পর থেকে, বিশেষ করে গত 10-15 বছর যাবত এটা দেখতেছি সাংঘাতিক প্রগড় হইতেছে। আমার প্রশ্ন হইল যে স্বাধীনতা পরবর্তী যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, সেই ঘটনাগুলোর জন্যই কিন্তু কন্ট্রাডিকশনটা দিন দিন খুব সারছে, এটা কোনো রিজলভ হচ্ছে না। সুতরাং আমি এর আগেও বলেছি যে
স্বাধীনতার পরে সরকার থাকে, বিরোধী দল থাকে। সরকারি দল বলে তারা কোনো ভুল করে নাই। ভুল না করলে বিরোধী দলের জন্ম হলো কেমনে? আর বিরোধী দল কি কথা দিয়ে জন্মগ্রহণ করলো? এই টোটাল জিনিসটা যদি আজকে বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই কন্ট্রাডিকশনটা শার্প করার জন্য আমরা সকলেই দায়ী। যে যেখানে রাজনীতি করতেছি সব জায়গায় দেখা যাবে আমি নিজেও দায়ী, রব্বাই হয়তো বলবেন বিশ্লেষণ করে উনিও দায়ী, সিরাজুল আলম খান যিনি আমাদের গুরু, যিনি এই নিউক্লিয়াসের জন্মদাতা, তিনিও হয়তো বলবেন, বলতে হবে যে আমরা এই জায়গায় ভুল করেছি, তা না হলে আজকে এই অবস্থা হতো না। তাহলে এর থেকে শুদ্ধ আবার উপায় কি? শুদ্ধতে হলে এই যে ইতিহাসটা, সেই ইতিহাসটাকে সামনে তুলে ধরতে হবে, কিন্তু সেটা হচ্ছে না। কারণ হলো বাংলাদেশ এখন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে একেবারে মানে বহুধা বিভক্ত, দ্বিধা বিভক্ত না, শুধু বহুধা বিভক্ত। যেমন আওয়ামী লীগ মনে করে শেখ মুজিবুর রহমান তো বঙ্গবন্ধু ছাড়া আর আমরা যে এত আন্দোলন করলাম, এত কিছু করলাম, এগুলোর নামগন্ধ নাই, সব কিছু উনি করছে। তো এটা করে তো বঙ্গবন্ধুকে খাটো করা হচ্ছে। কারণ বঙ্গবন্ধু সারা জীবন জেলে ছিল, বঙ্গবন্ধু অনেক কথা আমাদেরকে বলতে পারে নাই, কিন্তু আমরা তার যে 6 দফা, সেই 6 দফাকে কিন্তু আমরা একেবারে কোরআন হাদিসের মতো মনে করে এটাকে একবার পরিণত করার, স্বাধীনতা আন্দোলনে যাওয়ার জন্য আমরা ওই নিউক্লিয়াসের পক্ষ থেকে কিন্তু আমরা কাজ করে গেছি। এবং সত্যি কথা বলতে আমরা বলি, যেদিন 6 দফা দেওয়া হলো, এটা কি কোনো সিদ্ধান্ত নিয়ে দিছে? আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত নিয়ে কি, পার্টির সিদ্ধান্ত নিয়ে কি পশ্চিম পাকিস্তানকে এটা উনি প্রকাশ করতে? নো। তাহলে আজকে প্রশ্ন আসছে সিদ্ধান্তর ব্যাপার। আরে সিদ্ধান্ত ছাড়া কত কিছু হয়ে গেল দেশে, সিদ্ধান্ত ছাড়া কত কিছু হয়ে গেল। নিউক্লিয়াসেরও কিন্তু যারা যারা আমরা ছিলাম, অনেক সময় দেখা গেছে যে হয়তো রব্বা একটা জিনিস জানে, আমি জানি না, কিন্তু আমরা একমত হয়ে গেছি। আবার দাদা একটা জিনিস বলছে, আমি হয়তো সেখানে বলছি, দাদা বলছে হ্যাঁ চালে যাও। সিদ্ধান্ত অর্থাৎ যেভাবে সিদ্ধান্ত নেয় অফিসিয়ালি, এরকম সিদ্ধান্ত ছাড়াও কিন্তু কাজ করেছি, তা না হলে হবেই। যেমন ধরেন আজকে এই যে একটা বিতর্ক আসছে যে নিউক্লিয়াসের কথা অনেকে স্বীকার করে, অনেকে স্বীকার করে না। অনেকে আবার নিউক্লিয়াসকে মানে একটা সাদা মাটা জিনিস হিসাবে চিন্তা করে, আবার অনেকে নিউক্লিয়াসের কোনো পাত্তাই দেয় না, এটাই নাকি অনেক কিছু ধ্বংস করছে। তো এখন কথা হইলো যে এটা মানতে হবে, ইতিহাস যদি মিথ্যা না হয় মানতে হবে যে সিরাজুল আলম খানের নেতৃত্বে এই নিউক্লিয়াস গঠন হয় 62 সালে, এবং রাজ্জাক ভাই এবং কাজী আরিফ এর সাথে ছিলেন। এখন আব্দুর রাজ্জাক কি শেষ পর্যন্ত ছিলেন? হ্যাঁ ছিলেন, তবে মাঝে মাঝে কিন্তু আবার এদের মধ্যেও কন্ট্রাডিকশন ছিল, সেগুলো আমি আজকে বলতে চাই না, ভবিষ্যতে ইনশাল্লাহ বলবো। কারণ জিনিস জানা এত সহজ না, যেভাবে অন্যরা বলে এত সহজে এই দেশ স্বাধীন হয় নাই, এত সহজে স্বাধীনতা সংগ্রাম হয় না, এত সহজে মুক্তিযুদ্ধ শুরু হয় নাই। সুতরাং আমি বলতে চাই যে এই নিউক্লিয়াসের, এখন নিউক্লিয়াসের সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্ক ছিল কিনা আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, আমার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হয়নি, কারণ আমরা কিছু কিছু জিনিস আসম আব্দুরা বলছেন উনি শুনেছেন, 69 উনি জেনেছেন। এবং এই কারণ দেখেন এখানে যারা শেখ মুজিবকে বা বঙ্গবন্ধুকে ওয়ান সাইডেড চিন্তা করে, তারা কি বলে? তারা বলে বঙ্গবন্ধু হলো গণতন্ত্রের পূজারী। উনি এই সমস্ত জিনিস নিজেও বিশ্বাস করতো না, এবং যারা বলে ওনারাও বিশ্বাস করে না। তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলাটা কি এটা গণতান্ত্রিক আন্দোলন? তাহলে দেখা যায় যে উনার, অর্থাৎ বেসিক্যালি
তিনি কিন্তু স্বাধীনতার সপক্ষের একজন নেতা। তাহলে আগরতলা মামলায় উনি আগরতলা যাবেন কেন? উনি নিজে বলছেন আমি কোডিং করে করে আগরতলা গেছি এবং ধরা পড়ে গেছে, তারপরে তাকে অ্যারেস্ট করলো। তাহলে যারা বলে খালি গণতন্ত্রই সব কিছু আটকে দিতে পারে, তাহলে ওই আগরতলা মামলা গেল। আগরতলা যখন ফেল করলো, আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমরা তাকে বের করে নিয়ে আসলাম। 69 মুভমেন্ট, এটা তো একটা অসাধারণ ব্যাপার। এই মুভমেন্টটা কি এমনি হয়ে গেছে? এই মুভমেন্টটা এমনি হয় নাই। এই নিউক্লিয়াসের মাধ্যমে আমরা বহু আগের থেকে শ্রমিক এলাকায়, রব্বাই বোধহয় ড্যামরা আদমজিতে কাজ করতো, আমি করতাম, আমি আর শপথ চৌধুরী করতাম রুলমান বিহার ওখানে তেজগা। আমরা প্রতি সপ্তাহে একদিন করে ওইখানে যাইতাম, গমের ভাত খাইছি, ওনে নাক বন্ধ করে গমের ভাত খাইছি। এইভাবে গোপনে গোপনে কাজ করতাম। রব্বাই থাকতো ওইদিকে, আমরা গেছিলাম এদিকে আদমের জন্য, সব জায়গার জন্য, কিন্তু কেউ জানতো না কিন্তু এটা। এবং এগুলি হয়েছে বলেই কিন্তু এই আন্দোলনটার সঙ্গে শ্রমিকদের সম্পৃক্তিটা তাড়াতাড়ি হয়ে গেছে। মনে করেন এটা হাওয়ার থেকে হয় নাই। এই আজকে জয় বাংলার কথা আসছে, দেখেন জয় বাংলা স্লোগানটা শ্রমিক লীগের একটা মিটিংয়ের মধ্যে একটা সাদা মাটা পিচবোর্ডের মধ্যে লাল কালিতে লেখা, তাও খুব ভালো সুন্দর করে লেখা না, হঠাৎ করে এটা দেখা গেল ওখানে। হঠাৎ করে কি আসছে, হয়তো সিরিয়াস ভাই ওইটা কাউকে দিয়ে পাঠায়।